পাশে থাকবে আপনারা হাত তুলে দেখান, দুই হাত তুলে দেখান, দুই হাত তুলেন। আমাদের মনোযোগা, আমাদের মনোযোগা, আমাদের আমাদের নুরুল হুদা, নুরুল হুদা। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। এই 6 নম্বর মুমিনপুরের 1 নম্বর ওয়ার্ডের হযরতপুরের উপস্থিত বাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সনাতন ভাই ও বোনেরা, আদাব ও নমস্কার। এই কারেন্টটা যাওয়ার আগে উঠবো, ওই সময় কারেন্টটা গেছে, তো যাই হোক ফোন করা হয়েছে, পরে কারেন্ট আসছে। এখন আপনাদের এই বিশাল উপস্থিতি, আমি আপনাদের সামনে মন খুলে কথা বলতে চাই এবং আপনাদের কাছ থেকে আমার বক্তব্যের সময় কেউ যদি দাঁড়ায় কোনো কথা বলেন, কোনো প্রশ্ন করেন, আমি সেই উত্তরটা দিতে চাই। আমি আমার পরিবারের ছোট সন্তান, এখানে যারা মুরব্বী আছেন, আমি মনে করি আমি আপনাদের ছোট, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা প্রাণ খুলে, মন খুলে, আপনাদের মনে যদি কখনো কোনো প্রশ্ন থাকে, কোনো কথা থাকে, দয়া করে আমাকে জানাবেন। আমি একটা রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখি। বিশেষ করে আপনারা আমার পিছনে যে ছবিগুলো দেখছেন, আমি তাদের কাছে প্রশিক্ষিত এবং আলহামদুলিল্লাহ আমি যে দলটি করি, আমি মনে করি আমি সঠিক জায়গায় আছি। অতএব আপনাদেরকে শুধু মন জয় করার জন্য কোনো কথা বলবো না, যেগুলো বাস্তবে আগামী দিনে করা সম্ভব সেই কথাগুলো বলবো। আপনারা এই 1 নম্বর এই ওয়ার্ডের এখানে যারা উপস্থিত আছেন, আপনারা একটু বলেন তো যে নেতারা যখন নির্বাচনের আগে আসে তখন যেভাবে কথা বলে, আর নির্বাচিত হয়ে গেলে তখন কি তারা একরকম থাকে? বিশ্বাস করেন, আমি এই কথাটা সব জায়গায় বলি। কেন বলি জানেন? এটার নাম হচ্ছে জবাবদিহিতা। আপনি মাত্র 1 দিনের জন্য ভোট দিচ্ছেন, আর 5 বছর ধরে আপনাকে তার পিছনে ঘুরতে হয়, সে আর আপনাকে সেরকম করে মূল্যায়ন করে না। এটা হয় না? দেখেন, আমি যে পরিবর্তনের কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি এমন এক স্বপ্ন দেখি, বা আমাকে যে প্রশিক্ষিত করেছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারা আমাদেরকে বলেছে যে একটা রাজনীতি যে সংস্কৃতি দীর্ঘদিন ধরে চলে আসতেছে আমাদের দেশে, যে রাজনীতি এবং নেতাদেরকে মানুষ আর ওইরকম ভালোবাসে না, কারণ তাদের মনের মধ্যে অনেক হিংসা থাকে, তারা অনেক লুটতরাজ করেছে। তারা যে নেতা, সে আগে নিজের পকেট ভরে, তার পরিবারকে দেখে, তার আত্মীয় স্বজনকে দেখে, এরপরে তার দলকে দেখে, আর বাকি কাউকে দেখে না। আমার কথাটা কি সত্য? মানে যে নেতা হয় সে আগে চায় তার পরিবারটা আগে উন্নত হোক, তার আত্মীয় স্বজনরা চাকরি পাক, এরপরে বাকি থাকলে তার দল পাক। আর সাধারণ মানুষের কোনো খোঁজ খবর তারা নিতে চায় না। এটা সত্য না? এই রাজনীতিটার পরিবর্তন হওয়া দরকার। দেখেন, আমার জীবনে
অনেকটা পথ পড়ে আছে। আমি যদি এই মঞ্চে দাঁড়ায়া আপনাদেরকে অনেক কথা বলি, পরবর্তী সময়ে যদি আমি ওই কাজগুলো না করি, তাহলে আপনারা আমাকে ভণ্ড বলবেন না, অবশ্যই প্রতারক বলবেন না, মিথ্যাবাদী বলবেন না। আমি চাই আপনারা আপনাদের গলার আওয়াজ তুলে যে খারাপ, যে ভণ্ড, তাকে আপনারা তা বলবেন। আমি একটা রাজনৈতিক প্রতিযোগিতায় নেমেছি। আমি মনে করি এখন থেকে বাংলাদেশে যে রাজনীতিটা হওয়া দরকার, বিশেষ করে আমাদের এই পার্বতীপুর ফুলবাড়ি আসনে শুধু এমপি না, শুধু উপজেলা চেয়ারম্যান না, পৌরসভার চেয়ারম্যান না, ইউনিয়নের চেয়ারম্যান এবং ওয়ার্ডের মেম্বাররাও যেন আপনাদের সবার কাছে জবাবদিহি করতে হয়। আমরা এমন এক ব্যবস্থা তৈরি করতে চাই যাতে প্রত্যেক মাসে মাসে আপনাদের একটা মূল্যায়ন হয়, যে সত্যিকার অর্থে যাদেরকে ভোট দিয়ে আপনারা জনপ্রতিনিধি বানান, তারা আসলেই আপনাদের জনপ্রতিনিধি হতে পেরেছে কিনা, এই মূল্যায়নটা আপনাদের করতে হবে এবং আপনারা করবেন। আমি একটা কথা বলি আপনাদেরকে, আমি সব জায়গায় একটা কথা বলতেছি যে আমাদের এই পার্বতীপুর, আমি এই পার্বতীপুরের সন্তান, আমার বাসা হচ্ছে এই পুরাতন বাজার পোস্ট অফিসের পিছনে। এই পার্বতীপুর উপজেলা বাংলাদেশের অন্য যে কোনো উপজেলা থেকে অনেক বেশি সমৃদ্ধ। কেন জানেন? এখানে একটা রেলওয়ে জংশন আছে, আমাদের এখান থেকে কাছে এয়ারপোর্ট, মানে যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে ভালো। কোন বিদেশি যদি আসতে চায় বা যে কেউ যদি এখানে আসতে চায়, খুব সহজে আসতে পারবে। তাহলে এইসব জায়গায় কলকারখানা হওয়া সম্ভব। কলকারখানা হইলে আমাদের কর্মসংস্থান হবে, আমাদের কর্মসংস্থান হলে আমরা পরিবার নিয়ে ইনশাআল্লাহ ভালো থাকতে পারবো, তাই না? বিশ্বাস করেন, এটা হচ্ছে নেতার কাজ। নেতা নিজের টাকা দিয়ে কলকারখানা করবে না। যে কোম্পানি এখানে আসবে, যে কোম্পানি এখানে তার ব্যবসা চালু করবে, আপনারা যদি এখানে কাজ করেন, তার লাভ হবে না? তারও লাভ হবে। আপনারা পরিশ্রম করে আপনারাও কিছু ইনকাম করবেন। এটা হওয়া দরকার না? আমাদের এই পার্বতীপুরের প্রধানতম সমস্যা হচ্ছে আমাদের বেশি বা ওইরকম কর্মসংস্থান নাই। আমাদের ছেলেরা শিক্ষিত হয়ে বেকার থাকে, তাই না? অতএব আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে। সেই জন্য আমাদের দল বলছে, আমরা যদি আগামী দিনে ক্ষমতায় আসি, মাত্র 1 বছরে আমরা 1 কোটি মানুষের কর্মসংস্থান করবো ইনশাআল্লাহ। এর মধ্যে প্রথম 6 মাসে শুধুমাত্র কৃষি কাজে জন্য আমরা প্রায় 13 লক্ষ লোক নিয়োগ করব। এর কারণটা হচ্ছে, আমরা একটা জিনিস বিশ্বাস করি, কৃষক যদি ভালো না থাকে তাহলে এই দেশ ভালো থাকে না। দেখবেন এখনকার দিনে কৃষকরা যে জমি চাষ করে, জমি চাষ করার পরে যখন তার সে ফসলটা বিক্রি করে, তখন যেরকম দাম পাওয়া দরকার, কারণ এই উৎপাদন করতে যে পরিমাণ খরচ হয়, কিন্তু ফসলটা বিক্রি করে সেই পরিমাণ টাকা সে পায় না। তার এত ঘাম, তার এত শ্রম, তার চোখ দিয়ে পানি বের হয়। আপনারা হয়তো জানেন না, আমাদের অনেক ধরনের খাদ্য সংকট আছে, খাদ্য ঘাটতি আছে। আমাদেরকে এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, অনেক টাকার প্রয়োজন হয়। কিন্তু আমরা যদি খাদ্যে স্বয়ংসম্পন্ন হই, আমাদেরকে যদি খাদ্য বিদেশ থেকে আমদানি করতে না হয়, তাহলে ওই টাকাটা আমরা আমাদের বাচ্চাদের শিক্ষার জন্য, আমাদের সবার স্বাস্থ্যের জন্য ব্যয় করতে পারবো না। এটা হচ্ছে আমাদের পরিকল্পনা।
আমাদের পরিকল্পনা হচ্ছে কোনো আবাদি জমি, কোনো বাড়ির সামনে খুলি ফাঁকা থাকবে না। আমরা এগুলোকে ব্যবহার করার জন্য আপনাকে উৎসাহিত করব, আপনাকে লোন দিব, যে লোনের কোনো সুদ হবে না। এবং আপনারা কৃষকরা যে কৃষক কাজ করবেন, কৃষি কাজ করবেন, প্রত্যেকটা কৃষকের জন্য আলাদা একটা কার্ড থাকবে। সেই কার্ডের নাম হচ্ছে ফার্মার্স কার্ড বা বাংলায় বলে কৃষকের কার্ড। এই কার্ডে ওই কৃষকের সমস্ত তথ্য থাকবে, সে আসলে কি ধরনের ফসল ফলায় এবং তার কি পরিমাণ উৎপাদন হয়, সে কি পরিমাণ লাভ না লস করে, ওই কার্ডের মধ্যে এই তথ্যগুলো থাকবে। এই কার্ডের তথ্য অনুযায়ী আমাদের আগামী দিনের যদি আমরা সরকার গঠন করি, তাহলে ওই কৃষকরে আমরা ভর্তুকি দিব। ভর্তুকি হচ্ছে তার যদি 100 টাকা খরচ হয়, সরকার ওখানে 15 টাকা হোক, 20 টাকা হোক, 30 টাকা তাকে দিবে, যাতে কৃষক মনের আনন্দে উৎপাদন করতে পারে এবং আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে পারি। কারণ আপনাদের জন্য এই প্রথমে আগে কৃষকদেরকে আমরা জাগাতে চাই। কারণ যদি আমাদের উৎপাদন আমরা ঠিক মতো করতে পারি, তাহলে আমাদের পরিকল্পনা হচ্ছে, আপনারা এখন এখানে অনেকে টিসিবি কার্ড আছে, কারো কাছে কি টিসিবির কার্ড আছে? আছে, হাত তোলেন। না এরা কইবি না তো, এরা তো চুপ করে আছে। যারা এই হাত তুলবে যে আমার আছে। আচ্ছা শুনেন, আমি কাউকে হাত তোলানোটা এইভাবে এই সমাবেশে আমি বলি আপনাদেরকে, কথাটা শোনেন। আর ওই যে আপনাদেরকে মুখে বলা লাগবে না, আমি বলি এই সত্যটা। এই টিসিবি কার্ডটা কিন্তু বিনামূল্যে পাওয়ার কথা ছিল, কিন্তু কেউ বিনামূল্যে পায়নি। এই কার্ডটা সবার জন্য ছিল না, এই কার্ডটা ছিল যার সবচাইতে নিরীহ, যার আয় ক্ষমতা ওইরকম নাই, সবচেয়ে গরিব, এই কার্ডটা তার পাওয়ার কথা ছিল, কিন্তু কার্ডটা সে পায় নাই, পাইছে যার টাকা আছে। আছে না? বিধবার কার্ড, বয়স্কর কার্ড, প্রতিবন্ধীর কার্ড, এই সবগুলা কার্ড আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হয়। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে রিজিকে মনোনীত করে, এই সব সরকারের সুবিধা আপনার কাছে পৌঁছাতে আপনার কাছ থেকে কোনো টাকা নেওয়া হবে না। কিন্তু আমি আপনাদেরকে বিনীতভাবে একটা অনুরোধ করব, যে বয়স্ক না তার বয়স্ক কার্ডটা নিয়েন না, এটা খারাপ। যে বিধবা না সে বিধবার কার্ডটা নেবেন না, যে প্রতিবন্ধী না সে প্রতিবন্ধীর কার্ডটা নেবেন না, এটা অন্যায়। আমি যে রাজনীতির পরিবর্তনের স্বপ্ন দেখি, সে কথাটা আপনাদেরকে মন খুলে বলি, আপনাদের পছন্দ নাও হতে পারে। এইসব সুবিধা হচ্ছে যাদের ক্রয় ক্ষমতা, কিনে নেওয়ার ক্ষমতা খুব কম, যার ইনকাম খুব কম, তাদের জন্য, হত দরিদ্র মানুষের জন্য এটা তার পাওয়া উচিত। কিন্তু বড় লোকরা এই কার্ডটা কিনে ফেলায়, এটা কি ঠিক? টাকা দিয়ে কিনে। ইনশাআল্লাহ আমাদের সরকার যদি গঠন হয়, আপনাদের মহিলাদের নামে ফ্যামিলি কার্ড হবে। এখন যে টিসিবি কার্ড আছে, ঠিক এরকমই এটা ফ্যামিলি কার্ড হবে। এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আপনার পরিবারের যে কয়েকজন সদস্য আছে, সেই অনুপাতে প্রতি মাসে চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ আপনারা পাবেন একদম ন্যায্য মূল্যে। এই কার্ডটা আপনার পাইতে 1 টাকা দিতে হবে না। আমি এখানে দাঁড়ায় কথা দিচ্ছি, এই ইউনিয়নে কিন্তু আমার বড় ভাই বিয়ে করছে। এই ইউনিয়নটা আমারও ইউনিয়ন। হয়তো আমাকে অনেকে চিনবেন বা অনেকে চিনবেন না। আমার ভাবি স্কুলে চাকরি করে, এক সময় সে মেম্বার ছিল কোঅপারেটিভ স্কুল মোহাম্মদপুর। অতএব লাকি বেগম, অতএব
এই ইউনিয়নে আমার আত্মীয় থাকে, পাশের ইউনিয়নে আমার নানা বাড়ি মোহাম্মদপুর। আমি আপনাদের এলাকার সন্তান, বিশ্বাস করেন আপনারা কেউ আমাকে নমিনেশন আনিতে পারবেন? এখন তো বিপি মোশন দেয় নাই, দিছে? আপনারা যদি সবাই চান যে এই নুরুল হুদা, আমাদের নুরুল হুদা মোশন দেওয়া লাগবে, দিয়ে দিবে। কিন্তু আমি আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি? আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি, এগুলো আপনাদের অধিকার, এগুলো আপনাদের পাওনা। কিন্তু এই পাওনা গুলো এই বিগত সময়ে আপনারা কখনো পান নাই। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার নিজেকে লেখে রাখে, আপনাদের সঙ্গে যেন অন্যায় না হয় সেই চেষ্টাটা আমি করব। কারণ আমি মনে করি রাজনীতি আমার কাছে একটা ইবাদত, যেমন নামাজ একটা ইবাদত, ভালো করে খাওয়া একটা ইবাদত, ঠিক আমার কাছে আমার এই কর্মের নাম রাজনীতি, এটা একটা ইবাদত। আমি যেন এটা ভালোভাবে করতে পারি। কারণ আমি মনে করি আমি যদি সঠিকভাবে সরকারের যেসব সুযোগ সুবিধা আছে, যেগুলো যাদের পাওয়ার দরকার, তাদের কাছে পৌঁছাতে পারি, তাহলে আমি বিশ্বাস করব আমি তাদের ভালোবাসা এবং বিশ্বাস অর্জন করতে পারবো। ঠিক কিনা? আমি কোথাও দেয়া ভোট চাই না। আমি এখানে দাঁড়ায় আপনাদেরকে আমি ভোট চাবো না। যদি নমিনেশন পাই, এইখানে এসে আবার মিটিং করব, তখনও বলবো আমি ভোট চাবো না। কারণ আমার কথা হচ্ছে আমি আপনাদের ভালোবাসা এবং বিশ্বাসটা অর্জন করতে চাই। এই ভালোবাসা এবং আস্থা যদি আমি আপনাদের কাছে পাই, আপনাদের কাছে আমার ভোট চাইতে হবে না, আপনারা এমনিতেই আমাকে ভোট দেবেন। কারণ নেতা হচ্ছে, নেতার কাজ জনগণের পাশে থেকে জনগণের জীবন মান উন্নয়ন করার জন্য। আমি তো আমার জমি বেচে আপনার উপকার করা লাগবে না। আমার কাজ হচ্ছে সরকারের বা রাষ্ট্রের যেসব জিনিস আপনাদের পাও না, একটা রাস্তা, যে পরিমাণ ভাঙা রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে অনেকের কোমরে ব্যথা হবে। আমার কথা কি সত্য? এই যে রাস্তাটুকু, এই পরিমাণ ভাঙা রাস্তা, এই পরিমাণ যদি আপনারা অটোতে যান, তাহলে যে উঁচু নিচু আছে, যে কোনো সময় কোমরে বাদ ব্যথা হতে পারে। হ্যাঁ, হতে পারে না? অথচ সামান্য একটা রাস্তা। আমি আপনাদেরকে বলতেছি, আমি এমপি হই বা না হই, এই রাস্তাটুকু করার জন্য আপনাদের সবাইকে নিয়ে যদি ওই মেইন রাস্তাটা বন্ধ করে দেওয়া লাগে, আমরা বন্ধ করে দেব। আগে এই রাস্তা ভালো লাগবে। আমি যদি এমপি হই বা না হই আমার দেখার দরকার নেই, কিন্তু আপনারা যদি আমার সঙ্গে থাকেন, আমরা সবাই মিলে এই পার্বতীপুর দিনাজপুর রোডটা বন্ধ করে দিয়ে যে আগে এই রাস্তার কাজটা শুরু করবেন, আগত কথা দিবেন, তারপরে রাস্তা খোলা দেবে। এটা করা লাগবে না, এটা করা লাগবে না, এটা করা ভালো না, এইভাবে দাবি আদায় করা ঠিক না। কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, ইনশাআল্লাহ আমি পারবো। আমি এই রাস্তাটা যাতে কাজটা হয়, সে কাজটা আমি করতে পারবো, যাতে এখানে বরাদ্দ আসে, যেন এই কাজটা উন্নত হয়, তাড়াতাড়ি শেষ হয়, এই কাজটা আমি করতে পারবো। বিশেষ করে যারা মায়েরা বসে আছেন, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনাদের মেয়ে বাচ্চা আছে না? আছে? এবং আপনাদের তো মেয়েদের বাচ্চা আছে। আপনাদেরকে বেশি করলে আপনারা শোনেন না, মারা করলে মারা শোনেন। আপনাদের যাদের মেয়ের বাচ্চা আছে, দয়া করে বাচ্চাকালে বিয়ে দিবেন না। তাদেরকে আগে শিক্ষিত করতে হবে। এই শিক্ষিততা মানে হচ্ছে শুধু স্কুল থেকে ডিগ্রি অর্জন করা না, তাকে আদব কায়দা শিখাতে হবে, তাকে বড়দের প্রতি শ্রদ্ধা শিখাতে হবে, ছোটদের প্রতি আদর শিখাতে হবে, এবং তাকে ন্যূনতম যেন সে মেট্রিক পাস করে। কারণ জানেন, কারণটা হচ্ছে আপনার মেয়ে যদি শিক্ষিত না হয়, তাহলে তার সন্তানরা ভালো শিক্ষিত হবে না।
আর আপনার পরিবারের যদি শিক্ষিত না হয়, কারণ আপনি জানেন না শুধু সুযোগের অভাবে আপনার মেয়েও তো ডাক্তার হইতে পারে, পারে না? আপনার মেয়ে তো ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, বড় অফিসার হইতে পারে, পারে না? আল্লাহ কখন কাকে তার মেধার দরজাটা খুলে দেয় এটা আমরা কেউ জানি। কিন্তু আমরা যদি আগেই তাকে একদম বাধ্য হয়ে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেই, আর যেখানে বিয়ে দেব ওই পরিবার যদি আমাদের মেয়েদেরকে আর লেখাপড়া না করায়, তাহলে হবে? তাহলে আমরা আমাদের মেয়েদেরকে অবশ্যই অবশ্যই একদম মেট্রিক পাস, ন্যূনতম মেট্রিক পাস পর্যন্ত পড়াতে চাই। এবং আপনাদেরকে আমি একটা কথা দিই, কথাটা হচ্ছে এরকম, আমি যদি এমপি হই, আপনাদের মেয়েদেরকে, আপনাদের ছেলেদেরকে স্কুলে যাওয়ার পাশাপাশি কোন শিক্ষকের কাছে আর টাকা দিয়ে পড়তে হবে না। আপনাদের ছেলে মেয়েদেরকে কোনো বাড়তি টাকা দিয়ে কোচিং প্রাইভেট পড়তে হবে না। আমি এমন একটা ব্যবস্থা করব যাতে তারা স্কুলের পাশাপাশি আমার কথা মতো, আমার দেখানো পথে তারা চলবে। তাদের জন্য একটা ব্যবস্থা আমি করব, প্রত্যেকটা গ্রামে গ্রামে আমি একটা ব্যবস্থা করব, সেখানে তারা মাত্র 2 ঘন্টার জন্য আসবে, সপ্তাহে 3 দিন। ইনশাআল্লাহ তাকে আর কারোর কাছে টাকা দিয়ে প্রাইভেট পড়তে হবে না, এবং এটার জন্য আপনাদেরকে কোনো আমাকে টাকা দিতে হবে না। আমার কথা বোঝা গেছে? দেখেন, এটা করতে আমার কোনো বাড়তি টাকা লাগবে না। আমি খুব সহজে এটা করতে পারবো আপনাদের জন্য। এখনই আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, আপনাদের ছেলে মেয়েদেরকে যদি হাতের লেখা সুন্দর করাইতে চান, অথবা অঙ্কের জ্যামিতি, যে জ্যামিতি পড়লে তার ব্রেনে যুক্তি খোঁজে, এটা পড়াতে চান, আপনারা খালি আমাকে ফোন দিবেন। মাত্র 20টা বাচ্চা এক হবে, আমাদের টিচার এসে আপনার বাচ্চার হাতের লেখা মাত্র 3 দিনে সুন্দর করে দিবে, এবং জ্যামিতিটা ফ্রি পড়াবে, কোনো টাকা লাগবে না, 1 টাকাও লাগবে না। যারা আপনারা এখানে মেয়ে মানুষ আছেন, তাদের অনেকের মেয়েরই সমস্যা হয়, গাইনি ডাক্তার লাগে, লাগে না? আমাকে ফোন দিবেন, আমাকে ফোন দিবেন। আমার বড় বোন ডাক্তার, আমার সঙ্গে আসা একটা ছোট ভাই আছে, তার বোনও ডাক্তার, নতুন বাজারে বসে, আপনাদের কাছ থেকে কোনো টাকা নেবে না। এটা শুধু এই নির্বাচনের জন্য আমি বলতেছি না, যে কোনো সময়ের জন্য। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ঠিক আছে। মানে আমার কথায় কি আপনারা বিরক্ত হচ্ছেন? দেখেন, আমি একটা কথা বলি, আমি সব জায়গায় একটা কথা বলি, আমার কথা আপনারা শুনতে আসছেন, কিন্তু আমার কথা যদি আপনারা বিরক্ত হন, দয়া করে বলবেন, কারণ সবার একটা সময়ের দাম আছে। যদি আমার কথা আপনাদের বিরক্ত লাগে, আমি চলে যাব, আমি মন খারাপ করবো না। আমি আপনাদের ছোট, আমি আপনাদেরকে কোনো অবাস্তব কোনো স্বপ্ন দেখাচ্ছি না, সবই সম্ভব। আমি যে কথাগুলো বলেছি, এগুলো হচ্ছে নেতার কাজ, একটা সমাজের, একটা পরিবারের, একটা গ্রামের উন্নয়নে ভূমিকা রাখা। কারণ তাকে তার নিজের টাকা খরচ করতে হবে না, সে সরকারের বরাদ্দ থেকে যদি আপনাদের দিকে তাকায়, তাহলে আপনাদের গ্রামটা উন্নত হবে, আপনার পরিবারটা উন্নত হবে, সঙ্গে সঙ্গে সমাজটা ভালো থাকবে। এটাই নেতার কাজ। আপনি মেট্রিক পাস করছেন, কিন্তু আপনার মেয়ে তো মাস্টার্স পাস করতে পারে নাকি? অবশ্যই। আপনার ছেলে পুলিশের কনস্টেবল হয়েছে, কিন্তু তার ছেলে তো পুলিশের এসপি হতে পারে, ঠিক আছে, পারে কিনা? শিক্ষার দরকার আছে। এইভাবেই তো আমাদের পরিবার, আমাদের গ্রাম, আমাদের সমাজ, আমরা আস্তে আস্তে উপরের দিকে যেতে চাই, তাই না? আমরা সত্যিকার অর্থে যেটা মানুষের কাজে লাগে, মানুষের উপকারে আসে, জনকল্যাণ, আমরা মনে করি ওটার নাম রাজনীতি। আপনাদের মায়েরা আমার,
আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি আপনাদেরকে একটা কথা বলি, আত্মা আছে না, আত্মা বা রূহ, যেটা বের হয়ে গেলে মানুষ মারা যায়, তাই না? যায়। এটার 3টা পাপ আছে, আত্মার পাপ। 1 নম্বর নাম অহংকার, 2 নম্বর হিংসা, 3 নম্বর লোভ। 1 নম্বর অহংকার, 2 নম্বর হিংসা, 3 নম্বর লোভ। কার কার নাই? আমি আপনাদেরকে বলি, এই আত্মার ভিতরে এই 3টা জিনিস সবারই থাকে। আমরা যদি এইটাকে দাবায় রাখতে না পারি, তাহলে আমাদের অনেক ইবাদত কবুল হয় না। আমার কথা কি বোঝা গেছে? তো এই একই জিনিসটা আমারও আছে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ কখনো আমাকে অহংকার, আমাকে হিংসা এবং আমার লোভ কখনো যেন এগুলো আমার ভিতর থেকে বাইরে না আসে। কারণ আমি বিশ্বাস করি একদিন এই পৃথিবীতে আমি থাকবো না, কিন্তু আমি যদি আপনাদের জীবনে কোনো উপকারে আসতে পারি, তাহলে হয়তো আপনারা কেউ না কেউ, আমি যাকে চিনিও না জানিও না, সে হয়তো হাত তুলে আমার জন্য দোয়া করবেন। আমি মনে করি ওইটাই আমার জীবনের রাজনৈতিক বড় অর্জন। আমি জানি উপরে গেলে আমার শাস্তি হবেই, আমি নিশ্চিত, কিন্তু আপনার ওই দোয়াটা হয়তো আমার জীবনে কাজে আসবে, আমার শাস্তি একটু কম হবে। বিশ্বাস করেন, আমি এই রাজনীতি বিশ্বাস করি, আমি এটাই জীবনে করতে চাই। কারণ আমি দেখেছি টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না, টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না। মানুষের বিশ্বাস এবং ভালোবাসার কাছে টাকা পয়সার 1 টাকা দাম নাই। জীবনের অনেক কঠিন সময়ে এমন এমন মানুষ আমাকে আশ্রয় দিয়েছে, আমাকে খেতে দিয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না। সে ভালো করে জানে যে আমি তাকে কিছু দিতে পারবো না, কিন্তু আমাকে সে লুকাতে জায়গা দিয়েছে, সে আমাকে 3 বেলা খাইয়েছে। এটা আমি মনে করি আমার নিজের বাবা মা বা আমার পরিবারের বা আমাকে যারা ভালোবাসে তাদের দেওয়ার কারণে আমি এখনো এখানে দাঁড়ায় আছি। কারণ আগের দিন আমি আমার এক ছোট ভাই সহ ছিলাম, আন্দোলনে কোন একটা জায়গায় আমরা মিছিল করব, পরের দিন থেকে ওই ছোট ভাই চলে গেছে, এখন পর্যন্ত ফেরে নাই। যাকে আমরা ঘুম বলি, ঘুম, সে ঘুম হয়ে গেছে, এখনো আসে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ নিয়ামত, আমি এখনো আপনাদের সামনে দাঁড়ায় আছি। আমার ওই ছোট ভাইটার মা, আমার ওই ছোট ভাইটার পরিবার একমাত্র তার বেদনাটা বুঝতে পারে, কারণ তার লাশও খুঁজে পায় নাই। এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমাদের দেশ গিয়েছে। কিন্তু বিশ্বাস করেন, আমি নির্ভয়ে নিশ্চিন্তে বলতেছি, আর কোন রাজনৈতিক কর্মীর জীবনে যেন এত ভয়াবহ দিন আর না আসে, এত নিরাপত্তাহীনতায় যেন কারো দিন আর না আসে। আমি আপনাদের যেসব সরকারি সুযোগ সুবিধার কথা বলেছি, আমি আপনাদেরকে বলছি, এগুলো পাওয়ার জন্য আপনাকে আমাদের দল করতে হবে না। আপনি যে দলেরই হন, যে ধর্মী হন, যে মতেরই হন, যদি আপনি এটা পাওয়ার অধিকার রাখেন, আপনিই পাবেন। আপনাকে এগুলো পাওয়ার জন্য আমি দেখবো না যে আপনি আমাকে ভোট দিচ্ছেন কিনা। বিশ্বাস করেন, আমি সেই রাজনীতির পরিবর্তন চাই। আমি দল করি বিধায় সরকারি সুযোগ সুবিধা আগে দলের লোক পাবে, তা হবে না, তা হবে না। বিশ্বাস করেন, আমি যদি এমপি হই, আপনাদেরকে কথা দিচ্ছি, এই কাজটা আমি করব না। কারণ আমার কথার ফাঁকে ফাঁকে যদি আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, আমার কোনো আপত্তি নাই। কারণ আমি মনে করি আপনাদের অনেক সমস্যার কথা তো আমি নাও জানতে পারি, কিন্তু এগুলো এখনই সমাধান হবে এরকম না। যেমন কারেন্ট গেছে আর কারেন্ট আসছে একটা ফোনে, এর মানে আমি সব পারবো তা না। কিন্তু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি বলেন কোনো সমস্যা নেই, আপনি যদি আমার বিরুদ্ধে বলেন আমার কোনো সমস্যা নাই। আমি বিশ্বাস করেন,
সবাই আমাকে পছন্দ করবে এরকম না, সবাই আমাকে বিশ্বাস করবে এরকম কিছু না, এরকম হইতে পারে না। অনেকেই আমাকে পছন্দ করবেন না, এটাই স্বাভাবিক, আমি এটাকে মনে করতে চাই। আমি সেই জন্যই কথাগুলো বলছি, যে আমি বলছি যে দেখেন, আমি হয়তো অত ভালো মানুষ না, কিন্তু আমি প্রতি মুহূর্তে নিজের সঙ্গে নিজের দোয়া করি যে আমার দ্বারায় যেন অন্যায় জুলুম কিছু না হোক। কারণ কি, আমি একটা জিনিস বলি, আপনাকে আমাকে এই পৃথিবী থেকে চলে যেতে হবে, উপরে বিচার হবে, নেতার বিচার অনেক আগে হবে। অতএব আমার দ্বারা যদি অনিষ্ট কিছু হয়, অন্যায় কিছু হয়, উপরে আমাকে ছেড়ে দিবে। তো সেই শাস্তি থেকে বাঁচতে গেলে তো আমাকে আমার মতন করে চিন্তা করতে হবে। আপনারা আমার বাসায় যাবেন, আমার বাসায় যদি আপনাদের সুযোগ থাকে আমার বাসায় যাবেন, আমার বাসাটা দেখে আসবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার বাসা আপনারা যেমন দেখে আসবেন, আমি এমপি হওয়ার পরে এমপি শেষ করবো, আমার বাসাটা ওইরকমই থাকবে। আমার কথা হচ্ছে, আমার সামনে আমার অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। আমি যদি এখনই অন্যায় করি তাহলে তো আপনারা আমাকে ছেড়ে দিবেন না, ছেড়ে দিবেন? আমি একটা বারের জন্য আপনাদেরকে বলতেছি না আমাকে বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলছি যে আপনাদের মায়েদের রোগ হলে এখনই যাবেন। বলছি, আপনাদের কাছে কাগজ গেছে, আপনাদের কাছে লিফলেট গেছে, দেখান তো কাগজটা হাত তুলে দেখান। পায় নাই, ওরা মনে পায় নাই, কাগজটা হাত তুলে দেখান, মনে হয় পায় নাই। দেখেন না, একটু দেখান, দেখেন 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 দেখেন। আচ্ছা ঠিক আছে, হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। আপনাদেরকে বলি, সারা বাংলাদেশে এরকম এমপি হতে চায় অনেক লোক আছে, আমাকে দেখাতে পারবেন না কেউ তার নিজের নাম্বার এরকম কাগজে দিয়ে বেড়ায়। আছে, আমাকে ফোন দিবেন, আমি ধরি কিনা। তবে একটা অনুরোধ, সকাল 11টার মধ্যে ফোন দিবেন আর রাত 10টার পরে ফোন দিবেন। এখন আমি যখন ওয়ার্ক করতে যাই, একটা মানুষের সঙ্গে কথা বলতেছি, ওই সময় যদি ফোনে আমি কথা বলি তো ওই লোক আমার ভালো ভাববে, কারণ আপনার কাছে আমি গেলাম আর ওই খারাপ ফোন দিচ্ছে। তা আপনার সঙ্গে কথা বলবো নাকি ফোনটা ধরবো? আমার এই ফোনটা আমি অন্য কাউকে ধরি না যে ভাই দরকার কথা বল। যেহেতু আমি আমার নিজের নাম্বার দিচ্ছি, আমি যদি ফোনটা ধরে কথা না বলি তাহলে আপনাদের খারাপ লাগবে না? অবশ্যই লাগবে। সেই জন্য আমার কাছে ফোন আসলে আমি ফোন ধরি। ওই যে মোবাইলটায় ভিডিও হচ্ছে, এই সময় যদি কেউ ফোন দেয় আমি ফোনটা ধরতে পারবো? কিন্তু আমার মোবাইলে যেসব নাম্বার সেভ করা নাই, তাহলে ওই ফোনগুলো আমি ধরে নেই যে আমাদের জনগণ ফোন দিচ্ছে, এগুলো আবার আমি রাতে ফেরা ব্যাক করি। কারণ আমি বিশ্বাস করি জবাবদিহিতায়। জবাবদিহিতা মানে বুঝছেন, মানে আপনি আমার কাছে উত্তর পাবেন যে ভাই ফোন কেন ধরেন নেই। শুনেন, আপনারা আমাকে এমন দেখতেছেন না, বিশ্বাস করেন আমি রাজনীতিতে আসার পরে এমনই, যার কারণে আমাদের এখানে উত্তরবঙ্গের লোকে কি কয়, মফিস করে, মঙ্গলা কয় না? আমার বাড়ি এখানে, আমার জন্ম এখানে, আমি তো এরকমই হওয়ার কথা। কিন্তু আমি ঢাকাতে যে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা এদের সাথে প্রতিযোগিতা করে আলহামদুলিল্লাহ গত 26 বছর ধরে আমি টিকে আছি। আমার নানার নাম মরহুম আদম আলী বিঘা, দোলাপাড়া বাড়ি, মারা গেছে, উনি 2000 সালে মারা গেছে। কোনো সমস্যা নাই, আমার পুরো বংশ পরিচয় আপনাদেরকে বলবো, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার দায়িত্ব, আপনি আমাকে বলবেন, আমার উত্তর দিতেই হবে মাস্ট। কারণ এটাই রাজনীতি, যারা করে না ওরা অপরাজনীতি। কেউ যদি জনগণের প্রশ্নের উত্তর দিতে না চায়, যে নেতা হবে
সে জনগণের প্রশ্নের উত্তর তাকে দিতেই হবে। এটা হচ্ছে নেতার কাজ। আপনাদের কাজ তার কাছ থেকে জবাব চাওয়া। কেন এমন হবে? তার কাছ থেকে আপনার উত্তরটা শুনেন, উত্তরটা শুনে যদি আপনার পছন্দ হয় ছেড়ে দিলেন, পছন্দ না হলে সবাই মিলে জায়গা ধরলেন। আমার কথা হচ্ছে, আমরা এই সমাজ ব্যবস্থায় আপনার পরিবারকে আমরা একটা জায়গায় নিতে চাই। আমরা মনে করি দেশ স্বাধীনের প্রায় 54 বছর হয়েছে, কিন্তু এই 54 বছরে আমরা হানাহানি, মারামারি, রক্তপাত সবকিছু করে রাজনীতি করছি। দেখেন ভাই, আমার এই 1 নম্বর ওয়ার্ডে ভোট হইল 2700। এখন এই যে আমাদের রাস্তার দাবি আমি আমার মাদ্রাসার মাঠে তুলে